ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, দিনে রাইতে মিস কল মারে ফোন করে না। টুনি স্কুলে যাইব, টুনি বারান্দায় আইব, টুনি রে লইয়া আমি বাসর সাজাইব। আমাকে অনেক দর্শক ফোন করতে যে ভাই আপনার এই টুনির মা গানটা খুব হিট করেছে। আমার দুইটা গান খুবই ইয়ে করেছিল। একটা হচ্ছে ও টুনি মা তোমার টুনি কথা শোনে না, হ্যাঁ, তবু অন্তর অন্তর পুরো যায় বোরকা পরা মেয়ের। অনেক সময় আমরা আসলে দেখে থাকি যে সামাজিকভাবে অনেকেই আসলে মিডিয়াটাকে ঘৃণার চোখে দেখে, অনেকেই মন্তব্য করেছে আসলে মিডিয়াটা ভালো না। তো আপনার দৃষ্টিকোণ থেকে মিডিয়াটা আসলে কেমন? সুপ্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মুভি বাংলা টেলিভিশনের অনুষ্ঠান ডিজিটাল তারকা। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে এমন একজন মানুষকে আমরা পেয়েছি, যিনি একজন নাট্য নির্মাতা, বিজ্ঞাপন নির্মাতা এবং একটা সময় মিউজিক ভিডিও ব্যাপক হারে যখন সিটি বাজারে চলতো তখন সেই মিউজিক ভিডিও নির্মাতা, তেমনই একজন গুণী নির্মাতা একে মামুন ভাই। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দূর থেকে কষ্ট করে আমাদের স্টুডিওতে আসছেন, এই জন্য প্রথমেই আমাদের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। মুভি বাংলাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আর আপনাকেও ধন্যবাদ, এত সুন্দর আপনি উপস্থাপনা করেন। আমি আপনার টেলিভিশন দেখি, বেশ ভালোই লাগে। মামুন ভাই, একটা বিষয়, আপনি মিডিয়াতে শুরুটা আপনার কিভাবে হয়েছিল আমরা এবং আমাদের দর্শকদেরকে একটু জানাতে চাচ্ছি। আমি 86-এ এই মিডিয়াতে আসছি। তখন আমি জনাব শাইখ সাহেব ওনার ক্যামেরাম্যান ছিলাম। তো ওই থেকে আমি একটা খুব দেখতাম যে টেলিভিশনে মানুষ দেখতাম যে সিনেমার নাটকগুলো করে বা মিউজিক ভিডিওগুলো, তখন অতটা ইয়ে ছিল না, মিউজিক ভিডিওর নামে ইয়ে ছিল না, তখন নাটকগুলো দেখতাম আর কি। তো তখন ভিতরে জাগতো যদি আমি যদি একটু করতে পারতাম বা দেখতে পারতাম নিজেরাই। তো ওই থেকে আস্তে আস্তে মনে একটু জাগলো যে আমি একটা করবো। মানে ইচ্ছেটা কি ছিল আপনার? একজন নির্মাতা হবেন নাকি একজন অভিনেতা হবেন? না, অভিনেতা তো প্রশ্নই আসে না। আমি একজন নির্মাতা হিসেবে আমার সবসময় চেষ্টা করতাম যে আমি সালাউদ্দিন লাবলু ভাইকে আমি ফলো করতাম, আরও বড় বড় ডিরেক্টর যারা আছে আমাদেরকে আমি ফলো করতাম যে ওনারা এত সুন্দর সুন্দর নাটক করে। সালাউদ্দিন লাবলু ভাই নিজে ক্যামেরা চালাচ্ছেন, নিজে অভিনয় করতেছেন, এই যে জিনিসগুলো। তো আমি একজন ক্যামেরাম্যান হয়ে যদি আমি ট্রাই করি একটু ডিরেকশনে যাবো, ওই হিসেবে ওনাকে ফলো করে আমি বিষয় অনেকে ফলো করতাম আর কি। আপনার যাত্রাটা শুরু কত সালে ছিল? 86-এ। 86-এ। এই যে আপনার 86-এ, তখন কি আপনার হচ্ছে ডিজিটাল তো ছিল না, তখন আপনার ভিসিআর ক্যাসেট ছিল, ছিল ভিসিআর ক্যাসেট। তখন রোজভ্যালি ভিডিওর কিছু সিনেমার এগুলি বেরোতো বা এইগুলি ইউজ করতো, তখন আমরা ওগুলি ভাড়া করে দেখতাম, গানগুলি দেখতাম, ইন্ডিয়ান বাংলা গানগুলি দেখতাম। এত সুন্দর সুন্দর গানগুলো যদি আমরা একটু মানে বাংলাদেশে একটু মিউজিক ভিডিও বানাইতে পারতাম, হ্যাঁ, তখন এই ভারতীয় বাংলাগুলো দেখে আমি খুব ইয়ে করতাম যে যদি আমরা এটাকে আমাদের দেশের হিরোদের দিকে যদি আমরা বানাইতে পারি তাহলে মনে হয় আমাদের আরো একটু ভালো হবে। তখন আপনারা কোন ক্যামেরা দিয়ে? তখন A1 ক্যামেরা, হ্যাঁ, কাঁধে বিসিআর থাকতো। ওই ক্যামেরা থেকে বিসিআর রেকর্ড হতো, জি, হ্যাঁ, 180 বিসিআর। ওই বিসিআর রেকর্ডে বিসিআর দিয়ে আমরা আগে ডাবিং করতাম। এরপরে আপনার কোন ক্যামেরা আসলো? এরপর আস্তে আস্তে মানে 100 ক্যামেরা আসলো, থেকে 100 ক্যামেরা আসলো, তারপর 10,000 আসলো, 35 তো তখনই করতাম। সেগুলোও কি ক্যাসেট? তখন ওকে ক্যাসেট। তো আপনার ভিসিআর থেকে সিডি যে যুগটা, সেটা শুরু হয়েছিল এটা 98-এ সিডি আসতো। তো যখন ভিসিআর যুগ ছিল তখন থেকে কি সিডি যুগটা আপনাদের কাছে ভালো লাগতো নাকি ভিসিআর যুগটা ভালো ছিল? না, ভিসিআরটা তো একটা প্ল্যাটফর্ম আলাদা, হ্যাঁ, তখন তো মানুষে ভিসিআর দেখে সব কিছু ইয়ে করতে হবে। আর এখন সিডিটা হচ্ছে কি যে প্রত্যেকটা জায়গায় আপনার তখন একটা বেরোছিল যে সিডি অ্যান্ড প্লাস ভিডিও, হ্যাঁ, দুইটা একটা সেটে ভিসিআর বেরোছিল আর কি। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে মানুষ সিডিটাকে একটু ব্যবসায়িক হিসাবে নিয়েছে আর কি, যে ভালোভাবে কাজ করার জন্য। তো এই সিডি যুগে স্থায়ীটা ছিল কতদিন পর্যন্ত? এটা ছিল, ভালোই ছিল, হ্যাঁ। যখনই মেমোরি কার্ড বের হইলো, জি, তখন আপনি যেমন একটা চিন্তা করেন, আমরা যেমন একটা কাজ করতাম, 10টা গান যখন আমরা মিউজিক ভিডিও বানাইতো, একটা কোম্পানি করতো, তো আমাদেরকে প্রায় 2 লাখ টাকা 1.5 লাখ টাকা বা আরো মানে গান অনুযায়ী আমরা শিল্প অনুযায়ী আমরা একটা বাজেট দিতাম। একটা গান নাকি? 10 টাকা। 10টা গান। বর্তমান সময়ে আপনার হচ্ছে একটা গানেরই তো বাজেট প্রায়। এখনকার যুগটা তখন কিন্তু আলাদা, হ্যাঁ। তখন কিন্তু ড্রোন ছিল না, জি, হ্যাঁ। তখন কিন্তু আমাদের শিল্পীরাদের এত দাম ছিল না। ড্রোনের পরিবর্তে কি ব্যবহার করতেন আপনারা? তখন আমরা জিমিয়ে ব্যবহার করতাম। এমন সময় গেছে যে আমাদের ডান ডিরেক্টর যে তার কাঁধের উপরে রেখে আমরা কাজ করেছি, হ্যাঁ, একটা লং শট নিয়ে, অথবা কোনো একটা গাছে উঠে গেছিলাম এই শটটা নেওয়ার জন্য। কিন্তু একটা সময় আপনারা যখন কাজ করতেন তখন দেখা গেল যে অনেক সরঞ্জাম ছিল, ট্রাক ভর্তি করে সরঞ্জাম নিয়ে শুটিং করতে হতো। আর এখন একটা ক্যামেরা হলেই আপনার হচ্ছে শুটিং হয়ে যাচ্ছে।
তো আপনারা যে সরঞ্জামগুলো ব্যবহার করতেন সেই সরঞ্জামগুলোর সাথে আজকে আমাদের দর্শকদের একটু পরিচয় করে দিতে যাচ্ছি, আপনার মুখ থেকে একটু শুনতে চাচ্ছি যে কি সরঞ্জামগুলো তখন আপনারা ব্যবহার আসলে তখন আমরা যে কাজগুলো করতাম যে বেবি লাইট, হ্যাঁ, বা সোলার ছিল বা এগুলো হচ্ছে কি আমরা যখন নাইটে কাজ করতাম, জি হ্যাঁ, বিশেষ করে আমাদের নাইট কাজ হতো, ডে থেকে আমরা আবার নাইটে চলে যেতাম, কিছু নাইটের পার্ট ছিল, আমরা যে কোনো একটা গানের মাঝখানে পার্টটা আমরা নাইট করতাম, জি হ্যাঁ, আর মানে ফার্স্ট এবং লাস্টটা আমরা ডে নাইট করে নিতাম। তো সেই ক্ষেত্রে এই জিমি তারপরে ট্রলি, হ্যাঁ, আমাদের একটা মুভ করার জন্য ট্রলি ব্যবহার করতাম এগুলো। তো সেই ক্ষেত্রে এইসব লাইটগুলো আমরা ইউজ করতাম এই কারণে যে একটা রাতের ফ্লেভারটা একটু ভালো হয়, কাজের ক্ষেত্রে যদি ভালো হয়। আর তখনকার আর্টিস্টগুলো হচ্ছে কি যে ভাইয়া ঠিক আছে কাজ করবো, হ্যাঁ, একটা মানে অর্থের জন্য তারা কাজ করতো না, ভালোবাসার টানে কাজ করতো, যে আমরা একটা গান করবো, এই গানটা করলে আমাকে মানুষ দেখবে, টিভিতে দেখবে বা এই সিডিতে আমাকে সবাই দেখবে। তখন ওই সময়টা ছিল আমাদের এরকম ভালোবাসার কাজ। আর এখন ওটা অনেক ডিফারেন্স এখনকার কাজগুলো যেগুলো আছে। তখনকার কাজ আর এখনকার বর্তমান সময়ের যে কাজগুলা, তখন যে কাজগুলো আপনারা করতেন, তখন যে গানগুলা ছিল, তখনকার যে চিত্রগুলা ছিল, সেগুলো এখনও মানুষ মনে করে, এখন পর্যন্ত কিন্তু মানুষ আপনার সেই গানগুলা শুনে। কিন্তু বর্তমান সময়ে যে গানগুলো আপনার দেখি আমরা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়, সেগুলো স্থায়ী থাকে না, হয়তো 6 মাস 1 বছর, তারপরে বিলুপ্ত হয়ে যায়। কিন্তু আপনাদের সময়কার যে গানগুলা ছিল বা যে চিত্রগুলা ছিল, সেগুলো এখন পর্যন্ত কালজয়ী হয়ে আছে। তো তখনকার থেকে এখনকার যে কাজের যে পার্থক্যটা, আপনি কোনটাকে আপনার বেশি পার্থক্য হিসেবে আপনি দেখেন মানে আমি একটা কথা বলি আপনাকে, সেটা হচ্ছে আমরা যখন কাজ করেছি, হ্যাঁ, যেমন আমি নিজেকে খুব ধন্য মনে করি যে সৈয়দ আব্দুল আদিস সাহেবের স্মরণীয় গান একবার যদি কেউ ভালোবাসতো, হ্যাঁ, চোখে নজর এমনি কয়েকদিন খেয়ে যাবে, এমনও তো প্রেম হয়, চোখে জলে কথা কয়, এইসব গানগুলো কিন্তু এখন পর্যন্ত আছে এবং আমাদের পরের প্রজন্ম এরাও কিন্তু এই গানগুলি থেকে যাবে, শুনবে। তা আমার মতো লোক ওই গানগুলোর মিউজিক ভিডিও করতে পেরেছি, সবুজ ছিল সেটা নিয়ে, হ্যাঁ। তো আমরা যে এই কাজগুলো করেছি, এই কাজগুলো কিন্তু এখনো মানুষ দেখতেছে, জি হ্যাঁ, এগুলি আজীবন থাকবে। হ্যাঁ আর এখনকার যেগুলো আসছে দেখি হয়তো ওই যে মানে ক্ষণিকের জন্য কিছু একটা গান হয়, তখন তো আমাদের গানগুলো লিপ টু লিপ গান হইতো, জি হ্যাঁ, যে ওই গানের প্রতি সে ভয়েস দিয়ে গান গাইতো। আর এখন তো হচ্ছে কি আপনি হাঁটতেছেন, নায়ক হাঁটতেছে, হাঁটার পর ওই গানটা ওভারল্যাপ চলতেছে, হ্যাঁ, একদিনেই মাত্র 2-3টা গান করে ফেলতেছে তারা। আর আমরা কিন্তু সেটা করতাম না, আপনার প্রথম পার্টটা করতাম দিনে, মাঝখানে পার্টটা রাত্রে করতো, আবার সেকেন্ড পার্টটা আবার দিনে করতো। এই যে চিন্তা ভাবনা করে আমরা সারাদিন দেখেছি একটা গানও করেছি, জি হ্যাঁ, কারণ তখনকার আমাদের ছিল কোয়ালিটি চিন্তা ভাবনা করতো। এখন কিন্তু গানগুলো তো 4-5টা গান করে ফেলে। আর এখন এই জন্য বাজেট বেশি আসে যে তখন তো আমরা মানে একটা গাজীপুরে অথবা একটা যেতাম। আর এখনকার হচ্ছে যে অনেক কিছু ইনস্ট্রুমেন্ট বাড়ার জন্য, হ্যাঁ, কোয়ালিটি বেড়ে গেছে, সব কিছু চিন্তা ভাবনা করে এটা রেটও বেড়ে গেছে। একটা শিল্পী যখন গান গায়, তার গানটা যখন ভাইরাল হয়, তখন সবাই সেই শিল্পীকে বাহবা দেয়। কিন্তু গানের পেছনে বা সেই ভিডিওটার পিছনে যারা কলাকৌশলী হিসেবে কাজ করে, আপনারা যারা নির্মাতা হিসেবে কাজ করেন, তাদের নামটা আপনার হচ্ছে হয়তো কোনো এক কোনায় পড়ে থাকে, কিংবা আপনাদের কেউ স্মরণ করে না, আপনাদের কেউ মনে করে না। তাহলে কি নির্মাতারা শুধু অর্থের জন্য পরিশ্রম করে? না না, এটা আসলে কি এটা এখনকার যুগে যারা আছে এটা কি করতে চায়, কোন চোখে দেখবেন জানি না, বাট আমি যেটা মনে করি যে আমরা যখন কাজ করতাম, হ্যাঁ, তখন কিন্তু আমরা যে যদি এই গানটা যদি ভালো করতে পারি, দর্শক যখন দেখবে ভালো হবে, তখন কোম্পানি কিন্তু হয়তো এটা মানে ভোগটা করতেছে, আর্টিস্ট চিন্তা করছে এত সুন্দর গান করছি, কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে কি আমরা এই আর্টিস্টটাকে আমরা ভালো করে প্রেজেন্ট করতে পেরেছি, বা আমার নামটা যদি এখানে বলতে পারে যে হয় এই গানটার জন্য এই ভাইয়াটা একটা ছবি সিনেমা যখন বানায় একজন ডিরেক্টর, তখন কি করে প্রত্যেকটা জিনিস নিয়ে সে একজন ডিরেক্টর, ওখানে ভিতরে কিন্তু কয়েকজন ডিরেক্টর থাকে, মেইন ডিরেক্টর কিন্তু একজন ডান্স ডিরেক্টর থাকে, ফাইট ডিরেক্টর থাকে, কিন্তু ছবিটা যখন ভালো হয় তখন কিন্তু ডিরেক্টরটা নাম নেয় না, ওই সাকিব খানকে ভালো করেছে বা অমুককে ভালো করেছে, ও নায়িকা ভালো করেছে, কিন্তু পরিচালকের কোনো নাম হয় না, হ্যাঁ। কিন্তু যারা কাজ করেছে এই যে অজস্র পরিশ্রম দিয়ে যে এই ডিরেক্টর যদি যখন চিন্তা করে কারাগর নিবে, যারা প্রডিউসার সেটা চিন্তা করছে আমি এই লোকটাকে দিয়ে আমি ছবি বানিয়েছি, আমি হিট করেছি, আমি ওনাকে দিয়ে বানাবো। আর তখন বদনাম হয় প্রযোজকের আপনার ইনভেস্ট করে সে আপনার লাভবান হওয়ার জন্য, হ্যাঁ, কিন্তু একজন আপনার নির্মাতা, সে আপনার হচ্ছে তার সীমাবদ্ধতা কোথায়? সে আপনার অর্থের জন্য কাজ করতেছে নাকি আপনার হচ্ছে সুনামের জন্য? না, আমি যারা প্রথম কাজ করতে আসতেছে, হ্যাঁ, যারা প্রথমে তারা তো অবশ্যই শোনার জন্য আসতেছে, কারণ আমি যদি সুনামের জন্য যদি আসে, তাহলে তাদের একটা গান যখন ভাইরাল হয়, হ্যাঁ। ধরেন একজন নতুন নির্মাতার দ্বারাই একটা গান আপনার মার্কেটে আসলো বা সোশ্যাল মিডিয়াতে আসলো, তো সেই গানটা যখন ভাইরাল হয়ে গেল, তখন দেখা গেল যে শিল্পীর নাম হচ্ছে, যে নির্মাণ করেছে তার কিন্তু আপনার নামটা হচ্ছে না। যেমন আপনার অনেক গান আছে যেগুলো আমিও শুনেছি, হয়তো দর্শকরাও আপনার নির্মাণ করা অনেক গানই শুনেছে, কিন্তু আপনাকে কিন্তু আপনার হচ্ছে দর্শকরা চেনে না। কিন্তু আপনার যে নির্মাণ করা যে গানের যে শিল্পী, সে যদি আজকে আমার পাশের চেয়ারে বসে থাকতো, তাকে কিন্তু ঠিকই চিনতো। তো সেটাই আমি বলতেছি যে আসলে আপনাদের অর্জনটা কোথায়?
দেখেন আমি আমি সবসময় একটা জিনিস চিন্তা করি যে আমরা যারা আর্টিস্ট যাদেরকে আমরা এনেছি বা যারা কাজ করেছে, এটা এখন পর্যন্ত এই এত যুগ চলে গেল, আমি এই যে 35 ইয়ার্স আমার এই কাজের এখনও পর্যন্ত ছেলেরা আমাকে দাদাভাই কেমন আছেন বা আপনি একটা কথা বলে এটা মিডিয়ার অভ্যন্তরীণ যারা আছে, যারা আপনাকে চেনে, আপনি একটা কথা বলেছেন যে অর্থের কারণে আমি যদি আগে সুনামটা না করতে পারি, আমি যদি শুরুতে যদি অর্থ চিন্তা করি, তাহলে কিন্তু আমি এখানে আগে পারবো না, আমি কাজ করতে পারবো না। আমাকে আবার চিন্তা করতে আমি এখানে সুনামটা কামাই, দেন আমার অর্থ। হ্যাঁ, আমার তো যেহেতু আমার সংসার আছে, আমার সব কিছু আছে, বাট আমি তোমাকে অর্থ চিন্তাই করতে হবে, বাট আমাকে সুনামটাকে তৈরি করতে হবে। আমি যদি দোকানটা যদি আমি মাল না উঠাই, আমাকে তো কেউ আসবে না আমাকে করার জন্য। তা আমি যদি একটা সিডি যদি আমি তৈরি করি, সুন্দর করি, কোম্পানি আমাকে আবার কাজ দিবেন। যদি আমি ভালো না করতে, কোম্পানি আমাকে চিন্তা করবে না যে এই ডিরেক্টর দিয়ে হচ্ছে। সেটা তো কোম্পানি পর্যন্ত, যে আপনাকে প্রডিউস করতেছে সে আপনার কাজ দেখে ভালো হলে সে আপনাকে দিয়ে আবার পুনরায় কাজ করাচ্ছে। কিন্তু দর্শকদের কথা বলতেছি, দর্শকরা আপনাদেরকে আপনার যারা নির্মাতা আছেন তাদেরকে আপনার কেন? আমি মানে আমি অন্যজনের কথা বলতে পারি না, বাট আমি আমার সবসময় চিন্তা করি যে আমি যখন বেশ কিছু আমার গান, তখন আমরা সুপার ডুপার হিট বলতাম, এখন হয়তো ভাইরাল বলে, তখন সুপার ডুপার হিট বলতাম। আমাকে অনেক দর্শক ফোন করছে যে ভাই আপনার এই টুনির মা গানটা খুব হিট করেছে, এটা খুব ভালো হয়েছে, বা ওই গানটা বোরকা পরা মেয়ে কোন বাড়ির মেয়েরা তুই এইগুলো সবুজ দিয়েছিল, অনেক গানগুলো দর্শক আমাকে ভালোবাসা দিয়েছে। সে শুধু বাংলাদেশ থেকে আপনাকে না চিনে, কিন্তু এখন যারা দর্শক যারা আপনাকে দেখছে টিভি স্ক্রিনে, তাদের মধ্যে কয়জন দর্শক চিনে যে আসলে টুনির মা গানটার কথা বললেন আপনি? টুনির মা গানটা তো আপনার শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরেও বহু দেশে গানটা ব্যাপক ভাইরাল হয়েছিল, টোবার হিট করেছিল। তো সেই গানটার সাথে সবাই কিন্তু মোটামুটি পরিচিত আছে, দর্শক যারা আমাদেরকে দেখতেছে টিভি স্ক্রিনে। কিন্তু আপনাকে আপনার কয়জন আপনার দর্শক আপনার চিনতেছে বা কয়জন জানতেছে যে এই তো সেই যে এই গানটা টুনির গানটা বানিয়েছিল? যে আমি আপনার মাধ্যমে এখন এখানে আসলাম, জি, আপনি আমার সাক্ষাৎকারটা নিচ্ছেন, জি, আমি এখন দর্শকের সামনে বসে আছি, বা দর্শক আমাকে বলতেছে এইটাই মনে হয় এই টুনির পরিচালক। এই যে আছি, দর্শকরা তো আপনাকে চিনতেছে না, কিন্তু যখন আপনি বলতেছেন, যেমন এই যে এখন বললাম যে টুনির মা গানটা আপনি নির্মাণ করেছেন, ভিডিও নির্মাতা হিসেবে আপনি কাজ করেছেন, তখন দর্শকরা জানতে পারলো, চিনতে পারলো। কিন্তু এর আগ অবধি পর্যন্ত কিন্তু দর্শকরা কিন্তু আপনাকে চিনতে পারে নাই যে টুনির মা গানটা আপনি নির্মাণ করেছেন। অথচ টুনির মা গানের যে শিল্পী, মূল সিঙ্গার প্রমিত, সে যদি এখন পাশের চেয়ারে বসে থাকতো, তাকে দেখলে পরে কিন্তু চিনতে পারতো যে এই তো ওই যে টুনির মা গানটা গেয়েছে সেই শিল্পী। তো আপনাদের নির্মাতাদেরকে কেন চিনেন? এই কারণে চিনি, আমরা সবসময় তো ক্যামেরার পিছনে। জি, শুধু আমরা না, অ্যাজ অল মিডিয়া পার্সন যারা ডিরেক্টর আছে বা ক্যামেরা পার্সন আছে, এটা কিন্তু মানে ইয়েতে ক্যামেরার পিছনে থাকে। জি, তো আমাদেরকে চেনাটার মতো আসলে আপনাদের মতো মিডিয়া ছাড়া অন্য কোনো ওয়ে নাই। জি, না, সিনেমা যারা তৈরি করে তাদের কথায় আসি, যেমন সিনেমার পরিচালক যারা আছে, বাংলাদেশের কথাও যদি বলি, বাংলাদেশের সিনেমার পরিচালকদের কিন্তু জনসাধারণ যারা আছে, যারা দর্শক আছে, তারাও কিন্তু চিনে, সিনেমার পরিচালকদের কিন্তু চিনে। কিছু নাম আমি আপনার নাম উল্লেখ করতেছি না, নামে কিন্তু নামে চিনে। সেটাই তো আমি সেটাই বলতেছি যে আসলে আপনাদের নামটা আপনার দর্শকরা ওইভাবে কেন মনে রাখে না? কারণ আছে, এটা হচ্ছে আমাদের যে প্ল্যাটফর্মটা, হ্যাঁ, জি, সিনেমার প্ল্যাটফর্ম রাত দিন ডিফারেন্স। জি, ঠিক আছে, রাত দিন। আমি তো মনে করি যে সিনেমার থেকে আপনাদের যে প্ল্যাটফর্মটা, আপনাদের যে সময়টা ছিল সিডি বাজারে, তখন আপনাদের সিডিগুলা যেভাবে চলতো, একটা সিনেমাকেও আমার মনে হয় যে হার মানিয়ে ফেলতো না, করতো, কিন্তু ওই সময়টা তো দর্শকও চিন্তা করতো আমি তো এত সুন্দর একটা গান পেয়েছি, ওইটাকে দেখি। হ্যাঁ, ওই পিছনে কি আছে এটা দেখার কোনো ওনারা চিন্তা করতেন না কখনো। আচ্ছা, ব্যবসা সফল আপনার কয়েকটা সিডি অ্যালবামের নাম? যেমন ব্যবসা সফলের ভিতরে বা সোনালী প্রোডাকশন থেকে যেটা বেরিয়েছিল সৈয়দ আব্দুল হাদির সাহেবের একবার যদি ভালোবাসতো, সুবীর নদীর প্রেম বলে কিছু নেই, আর খুব ভাইরাল, মানে এখনকার যুগে ভাইরাল শব্দটা বলতে, সেইটা করতে গেলে আমার দুইটা গান খুবই করেছিল। একটা হচ্ছে ও টুনিমা তোমার টুনি কথা শোনো না, হ্যাঁ, তবু অন্তর অন্তর পুরো যায়, আর বোরকা পরা মেয়ের। আপনি তো একজন নির্মাতা, যখন আপনার হচ্ছে একটা ভিডিও যখন নির্মাণ করতে যান, কিংবা আপনার হচ্ছে সঙ্গীত যখন আপনার আয়োজন করেন, তখন হয়তো শিল্পীকে সুরটা বুঝিয়ে দিতে হয়। তারপর যখন ভিডিও চিত্রায়িত করতে যান, তখন অভিনেতা যারা থাকে তাদেরকে আপনার গেয়ে বা নেচে দেখিয়ে দিতে হয়। তো টুনির মা গানটা আপনার হচ্ছে আপনার কণ্ঠে আমরা একটা লাইন আমরা শুনতে চাই। আসলে ওইটা তো আমার বন্ধু শিল্পী প্রমিত কুমার, ও আমার খুব ক্লোজ বন্ধু। আমার এই কাজটা করতে গিয়ে ওর সাথে আমার বন্ধুত্ব হয়ে যায়, কারণ একজন শিল্পীর সাথে যদি একজন ডিরেক্টরের বন্ধুত্ব না হয় না, বা একজন আর্টিস্টের সাথে যদি বন্ধুত্ব না হয় না, কাজ করে মজা পাওয়া যায় না। যে কোনো আর্টিস্ট তার সাথে বন্ধুত্ব করতে হবে, তার কাছ থেকে আদায় করার জন্য ভালোবাসা দিতে হবে। এই ভালোবাসা পেয়ে কিন্তু ছেলেমেয়েরা আমাদের সাথে ভালো কাজ করে, চিন্তা করে না এখানে গেলে আমি ভালো কাজ করবো বা ভালো উঠতে পারবো। তো
তো প্রমিত আমার খুব একটা ভালো বন্ধু, ওর এই গানটা ও নিজেও আমাকে সেকেন্ড গানটাও আমি অ্যালবামটা আমি করেছিলাম, টুনি কথা শোনে না। হ্যাঁ, তো আমার ওই সময়টা খুব ইয়ে করতো, খালি ফোন আসতো আমার ওখানে, আমার নাম্বারটা দেওয়া ছিল, প্রচুর ফোন। আমার 5টা বছর আমার যে কী যে গেছে, দিনে রাত্রে সবসময় ঢাকা থেকে ফোন করতো, আর ঢাকার বাইরে বিদেশ থেকে রাত্রে 2টার পর ফোন, কারণ টাইমটি অনেক ডিফারেন্ট, 3 ঘন্টা 4 ঘন্টা ডিফারেন্ট। তো প্রমিত আসলে প্রমিতে যাই না ও কোনোদিন দেখবে কিনা শুটিংটা, যদি দেখে আমি দোস্ত তোমার কাছে ক্ষমা চেয়েছি, তোমার গানটা আমি গাচ্ছি, কারণ আমি আসলে ওই ধরনের, আমি তো শিল্পী না। আমি প্রথমে বলেছি যে আপনারা নির্মাতারা কিন্তু আসলে অভিনয় যারা করে, অভিনয় শিল্পীদের এবং কণ্ঠশিল্পী যারা কণ্ঠ দেয় তাদেরকে কিন্তু দেখিয়ে দেন, গেয়ে আপনার হচ্ছে সুরটা তাদের আয়ত্তে দিয়ে দেন না। তখন তো আসলে কি আমরা টেপ রেকর্ডে বাজাতাম, ওদেরকে শোনাইতাম যে তোমরা গানটা শোনো, শুনে ওটা দেখে দেখে লিপ টু লিপ গান করতো। হ্যাঁ, যখন রেকর্ডিং হ্যাঁ, যখন শুটিংয়ের বেলায়, শুটিং বেলা, আর এডিট মানে তো এটা আলাদা জিনিস, এডিটিং সময় আলাদা জিনিস। তো ওই সময় টেপটা বাজার সময় অনেক সময়, যেমন আমার একটা আদর ছোটো ভাই আছে, রানা, মডেল রানা, ও মানে কিছু কিছু লিপটা ভুল করতো, মানে এই বলে তো আমি না রানা লিপটা ঠিক করে, তুমি ঠিক করে, এই জিনিসটা আমি ওকে ধরে দিতাম যে ভাই তুমি লিপটা অত পারফেক্ট দাও যেন তুমি কোন না কোথাও না বাঁচো। তো ওই সময়টা আসলে আমাদের কাজের ভালোবাসাটা ছিল অন্যরকম, আমরা যে কাজ করি। আর যেটা বললাম, যাক গানটা দর্শকের কাছে আমি যাই না কেমন, দর্শক আমাকে ক্ষমা করে দেবেন আপনারা, কারণ এটা শিল্পী আমি না, শিল্পী আমার বন্ধু প্রমিত কুমার। তো আপনাদের উদ্দেশ্যে যেহেতু মানিক সাহেব আমাকে রিকোয়েস্ট করেছেন, আমি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যে মুভি বাংলা টিভিকে, যে এত সুন্দর আয়োজনটা করেছে। আমি মনে করি যে এরকম টেলিভিশনের সবাই আমাদের যারা আছেন, যারা ক্যামেরার পিছনে সবসময় থাকেন, আজকে আপনারা আমাদের আমার সামনে নিয়ে আসছেন, আপনাকে ধন্যবাদ। এরকম যেন সবাইকে আপনারা নিয়ে আসেন, এই ধরনের অনুষ্ঠান আমরা সবসময় দেখতে চাই। তো ঠিক আছে, আমি গানটা একটু বলি, ভুল হলে ক্ষমা দিচ্ছি, দেখো বন্ধু প্রমিত তুমি ভুল হলে ক্ষমা করে দিও। ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, দিনে রাইতে মিস কল মারে ফোন করে না, টুনি স্কুলে যাইব, টুনি বারান্দায় আইব, টুনি রে লইয়া আমি বাসর সাজাইব। এই গানটা মূলত লেখা ছিল কার? এইটা দুইজনে এটাকে ইয়ে করেছিল। এক হচ্ছে আমাদের শিল্পী, ওনার নামটা আমি আসলে ভুলে গেছি, উনিও বলেছিলেন এই গানটা ওনার, আর প্রমিত এটা ইন্ডিয়া একজনে বলেছিল এই গানটা ওনার, ইন্ডিয়ার। হ্যাঁ, তখন যখন একটা গান আপনারা শুনেন শুটিংয়ে যাওয়ার আগে বা শুটিং করার আগে, তখন কি আপনারা ধারণা করতে পারেন যে এই গানটা আসলে দর্শকরা তাদের মতো করে নেবে বা এই গানটা আসলে সুপার টুপার হিট হবে? না, এইটা আমরা সবসময় চিন্তা করি যে এই গানটা, হ্যাঁ আমার মনে গাচ্ছে এই গানটা, আমি শুনছি আমার কাছে ভালো লাগছে, এই গানটা আমার কাছে ভালো লাগছে, এই গান মনে হবে। যেমন ও অন্তর পুরা যায়, একই শিল্পীর গান। হ্যাঁ, তো এটা আমি চিত্রনায়ক শাকিলরে দিয়ে এবং চিত্রনায়িকা নেহারি দিয়ে গানটা করেছিলাম, গুলশান ওয়ান্ডারল্যান্ডের শুটিং করেছিলাম গ্রুপ ছেলে মেলে দিয়ে। তখন আমার বন্ধু এখন সে লন্ডনে আছে, মঞ্জু, ও এটা কোরিওগ্রাফি করেছিল। তো এই গানটা আমি বলছি এই গানটা হিট হবে, কিন্তু এই গানটা একই এভাবে এই গানটা হিট না হয় টুনির মা গানটা হিট হয়ে গেছে। হ্যাঁ, টুনির মা অর্ধেক ফাংশন কিন্তু আবার মাইকেল বাবু করেছিল। হ্যাঁ, ওর কিছু গ্রুপে গান করেছিল, ওই যে চেয়ারম্যান আমার বউ আমার চেয়ারম্যান, ক্যালরামেন আমার ছিল বউ আমার চেয়ারম্যান, মানে একটা অ্যালবামই দুইজনে মিলে আপনারা? হ্যাঁ, মানে বউ আমার চেয়ারম্যানের গানটা আবার ইয়ে করেছিল মাইকেল বাবু। তো এই যে মানে সবাই মিলে যে সমাজের গানে কাজ করেছে, এই কাজটা যখন সফল হয়েছে, তখন কিন্তু আমরা নিজেরাই যে বলতাম যে না গানটা হিট হয়েছে, কোন গানটা হিট না কোন গান, দর্শক যে আসলে কখন কোন গানটাকে মেনে নেয় এটা কিন্তু কেউ বলতে পারবে না। অবশ্য। তো আমরা এখন একটা বিরতিতে যাব দর্শক, দেখতে দেখতে অনেকটা সময় পার করে ফেললাম, যাবো ছোট্ট একটা বিরতিতে, কোথাও যাবেন না, সাথেই থাকুন, ফিরছি অল্প কিছুক্ষণ পরেই আমাদের অতিথিকে নিয়ে। দর্শক, বিরতির পরে আবারও ফিরে আসলাম আমাদের অতিথিকে নিয়ে। আমাদের আজকের অতিথি একে মামুন ভাই, একজন ভিডিও নির্মাতা। তো মামুন ভাই, যে বিষয়ে ছিলাম, যখন আপনারা ভিডিও নির্মাণ করতে চান, তখন আপনার শুটিং করতে গিয়ে কোনো স্মরণীয় কোনো ঘটনা নায়িকাদের সাথে কিংবা নায়কদের সাথে ঘটেছে, তেমন একটা স্মরণীয় ঘটনা আমরা আমাদের দর্শকদেরকেও শোনাতে চাই, আমরাও একটু জানতে চাই। আমি সোহাগপুলিতে আমরা শুটিং করতেছিলাম এই টুনি মানে সেকেন্ড অ্যালবামটা, ও টুনি মানে টুনি কথা শোনে। তো আমার যে কোরিওগ্রাফার ছিলেন দীপু, তো আমরা সবাই মিলে একটা কাজ করতেছি, হঠাৎ করে নায়িকা একটু মডেল ছিল জানো, আর মডেল ছিল রিয়েল। তো হাঁটতে হাঁটতে একটা জায়গায় চলে গেল, হঠাৎ করে মানে খবর আসলো কি যে নায়িকা হঠাৎ ঘুরে পড়ে গেছে। কেন? যে এখানে সে সারাদিন কাজ করছে, তার কোনো ইয়া ছিল না। তা আমরা ওকে নিয়ে যখন আমরা উড়ে দেখি তো না,
মানে আমরা তো ইয়ে গেছি কীভাবে আমাদের কাছে একটা মেয়ে আসো হঠাৎ করে এগুলো কাজ করতে গিয়ে সেন্স যখন হারিয়ে ফেলে, তখনই আমরা চিন্তা করলাম যে ওরা নিয়ে আমরা এখন মেডিকেল, হঠাৎ করে সে আবার উঠে বলে কি ভাইয়া আমরা দেখলাম যে আপনারা আমার জন্য কতটুকু, এই যে ভিতরে একটা ভয় আসছে, আর ও চিন্তা করলো যে আমরা ওকে কতটুকু ভালোবাসা দিই। হ্যাঁ, তো কাজ ক্ষেত্রে হয় কি, যেমন আমি একটা শুটিং করতে গিয়ে মেয়েটা হিরো ছিল কি যে মেয়েটাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেবে, কিন্তু আমার ভয় ছিল কি যে মেয়েটা কি সাথে জানতো কিনা, পরে ধাক্কা দেওয়ার পর মনে হইলো এরা কিন্তু আমার একদম খেয়াল নাই যে মেয়েটা ধাক্কা দেওয়ার পর না যখন চলে গেছিলাম, আমি যখন মেয়েটা যখন হাত দিয়ে পানিতে আমি লাভ দিলাম ওখানে যে আমি ওরে ধরি, পরে বলো না ভাই আমি সাঁতার জানি। এই যে মানে ভিতরে দুজনের যে একটা ইয়ে থাকে যে মেয়েটা যদি হঠাৎ করে কিছু একটা হতো তাহলে আমাদের কি হতো, এই জিনিসগুলো আমাদেরকে অনেক ইয়ে করে, ওই সময়টা খুবই লাগতো যে না। আমার কিন্তু প্রশ্নটা ছিল মামুন ভাই আপনার কাছে যে কোনো নায়িকা কিংবা নায়কের সাথে কোনো স্মরণীয় কোনো ঘটনা, আপনি কিন্তু দুইটাই কিন্তু নায়িকার বললেন, তার মানে আপনার নায়িকার প্রতি আপনার দুর্বলতাটা কেন? না 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 আসলে কি ওরা নায়ক তো সবসময় চিন্তা করতো যে আমার ভাই আমার দিকে সবসময়, আর নায়িকারা হচ্ছে চিন্তা করতে আমি যদি ওকে একটু কনভিন্স করে যে ছেলের সাথে ভালো কাজ করাতে পারি, ওরা কিন্তু তখন কিন্তু হয় কি ভাইয়া এই ছেলের সাথে কাজ করবো না, ও তো নতুন। হ্যাঁ, তখন আমরা চিন্তা করতাম দাদা ভাই তুমি যদি কাজ করো, তুমি তো একটা নতুন আসছো, হ্যাঁ তোর সাথে কাজ করতে। এরকম হয় কি যে নায়কের সাথে কাজ করতে গিয়ে এরকম ঘটনা ঘটেছে যে ও কোলে নিছে, হ্যাঁ কোলে নিয়ে যা শর্টটা ছিল একটু মানে সার্কেল দিবে, ওই সার্কেল দিয়ে ওর সহ পড়ে গেল। হ্যাঁ, এই যে মানে আমরা যখন তখন তো আমাদের স্টাফ ছিল অনেক, তখন ওরা যে ওটাকে ইয়ে করতো, তো আমরা ওই সময় তো হাসার যে একটা জিনিসগুলো ছিল আমরা চিন্তা করতাম সব যে আমি যদি এইটাকে যদি একটু অন্যভাবে শর্ট নিতে পারতাম তাহলে মনে হয় একটু ভালো হতো। তো ওই চিন্তা করে ওরা সবসময় নায়িকা দিয়ে আমরা এই জন্য চিন্তা করি যে আরও একটু যদি দিয়ে রাখি, নায়ক তো সবসময় থাকি। যাক, নায়ক নায়িকা সব মিলিয়েই আপনাদের শুটিং, তো নায়ক নায়িকা ছাড়া আরও যারা কো আর্টিস্ট আছে তাদেরকে আপনারা কোনভাবে মূল্যায়ন করেন? কো আর্টিস্টকে আমি সবসময় চিন্তা করি, এমন সময় গেছে আমার, হ্যাঁ যে একটা মেয়ে পিছনে ডান্স করছে, জি কিন্তু দেখতে খুব ভালো, জি, আর কে আমার কিনা আমি জানি না, বাট আমি ওকে একটা সময় প্রথমে আমি গান করাইছি জি, যে ও তো দেখতে ভালো, হ্যাঁ তাই ও কেন পিছনে থাকবে, ঠিক আছে আমি ওকে গান করি, এরকম আমার সময় গেছে আগে। আর ওদেরকে আমি সবসময় চিন্তা করি এই নায়কদের থেকে ওরা কিন্তু বেশি পার্সোনাল করে, কষ্ট করে, তো ওদেরকে আমি সবসময় চিন্তা করতাম যে আমি সবসময় সবাইকে দাদাভাই ডাকি, আপু বোনা তুই এদিকে বা একটা কিছু, ওই ভালোবাসা খেতে কিন্তু ওরা ওরা যে কষ্টটা করতো কোনোদিন আমাকে বলতো না যে ভাই আমার ওইটা লাগবে বা ওইটা লাগবে, জানে যে আমি ওদেরকে ভালোবাসা দিয়ে একটু কাজ করার চেষ্টা করি। আমি যদি একজনকে ভালোবাসা দিয়ে কাজ করতে পারি, ও কিন্তু চিন্তা করবে না এখানে ভালো জিনিস পাওয়া যায় বা ভালো কাজ করলে এখানে আমি একটু উঠতে পারবো। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে নারী অভিনেত্রীদের ক্ষেত্রে আপনার নারী অভিনেত্রীরা আপনার ডিরেক্টর যারা থাকে, নির্মাতা যারা থাকে, তাদের প্রতি বেশি আসক্ত কেন থাকে এবং তাদের সাথে কেন আপনার সম্পর্কটা বেশি থাকে? মানে নারী ডিরেক্টরের সাথে, হ্যাঁ, ডিরেক্টরদের সাথে আপনার যারা নারী অভিনেত্রী আছে তাদের সম্পর্কটা বেশি থাকে। আচ্ছা এইটা বিষয় হচ্ছে কি, যেমন এগুলো অনেক হয়েছে, জি, অনেক হয়েছে যে আমরা চিন্তা করি একটা জিনিস, এমনও আর্টিস্ট আছে যারা এখনও আমাকে নক করে, তাদের বিয়ে হয়েছে বা এখন তারা ভালো একটা জায়গায় আছে, বা যেমন এই যে চিত্রনায়িকা শিরিন শিলা, তাকে যখন আমি গান করাইতাম, তাকে একটা গান করেছিলাম, এই গানটা এখনও খুব ভালো, চোখের নজর এমনি করে একদিন খুঁজে যাবে, এটা মডেল ছিল রাশিদা শিরিন শিলা। তো ওরা এই যে এখন পর্যন্ত যে আমাদের বন্ধন ভালোবাসাটা যেখানে দেখুক ভাইয়া কেমন আছেন, যদি আগে আমরা যারা করে আসছি আমরা কিন্তু কখনো নেগেটিভ চিন্তা করতাম না, হ্যাঁ চিন্তা করতাম না ও একজন আর্টিস্ট, হ্যাঁ আমার বোনের মতো, বা আমরা ওই ধরনের আমরা সবসময় চিন্তা করতাম। এখনকার আসলে অনেক কিছুই ঘটে, অনেক কিছু হয়, এটার যার যার একটা ব্যক্তিগত বিষয়, আমরা কখনো এটাকে ইয়ে করি না আর কি, ইন্টারফেয়ার করতে চাই না। আপনার সাথে আপনার কোন আর্টিস্টদের বেশি সম্পর্ক, ছেলে আর্টিস্টদের না মেয়ে আর্টিস্টদের সম্পর্ক ভালো? কোন আর্টিস্ট? আমি দুইটাই বেশি, বাট স্বাভাবিক মেয়ে আর্টিস্টদের সারা ওদেরকে একটু আমাকে হাতে রাখতে, এই কারণে যে অনেক সময় না ওই ভাইয়া আমার না ওইখানে একটা কাজ আছে, তা আমি যদি ওদেরকে এমনটা ভালোবাসা দিয়ে রাখতাম, তো ওরা কী করতো যে না থাক ভাইয়ারটা আগে করি। হ্যাঁ, এমন সময় গেছে যে আমারটা অন্যটাকে মিস দিয়ে আমারটা করে গেছে। হ্যাঁ, কারণ কি আমি কখনো ওরা সবসময় চিন্তা করছে যে আমি ওদের পেমেন্টটা যাই দিতাম, হ্যাঁ যে ভাইয়া তুমি রাখো এটা, ওরা সবসময় চিন্তা করে না এখানে একটু ভালো, আর অন্য হয় কি কাজ করা শেষে একটু আছে ঠিক আছে তুমি যাও দিচ্ছি বা একটা কিছু, তো ওই চিন্তা ভাবনা করে আমারটা একটু বেশি আমি ওদের একটু হাতে রাখতাম, আর একটু ভালোবাসা দিলেও 2টা বছর কমন দিয়ে করতে পারতাম। আরেকটা বিষয়, যখন আপনারা শুটিং করেন বা শুটিংয়ে যান, তখন নায়ক নায়িকাদের যে পোশাক থাকে সেই পোশাকগুলা আসলে মূলত কারা দিয়ে থাকে? এইটা যখন আমরা গ্রুপ গান করব, গ্রুপ গানের বেলায় তখন ওই পিছনে যারা কাজ করছেন, যারা আর্টিস্ট আছেন কাজ করতেছেন, কো আর্টিস্ট যারা আছেন, এদের পোশাকটা আমরা দিতাম গ্রুপ গানের বেলায়। বাট ওই
যখন হিরো হিরোইন কাজ করতো কোনো মিউজিক ভিডিওর ক্ষেত্রে, সেখানে আমরা বলে দিতাম যে ভাইয়া তোমার কী কী ড্রেস আছে আমাকে বলো, আমি তোমাকে বলে দেবো এই ড্রেসটা আমার, ওদের বেলা। আর যদি আমাদের কোনো মানে ডিমান্ড থাকতো যে না তুমি এই ড্রেসটা পরবা, তখন আমরা তাদেরকে বানিয়ে দিতাম। অনেক সময় আমরা আসলে দেখে থাকি যে সামাজিকভাবে অনেকেই আসলে মিডিয়াটাকে ঘৃণার চোখে দেখে, অনেকেই মন্তব্য করেছে আসলে মিডিয়াটা ভালো না। তো আপনার দৃষ্টিকোণ থেকে মিডিয়াটা আসলে কেমন? আসলে মানে কি বলবো, এটা মানে সবারই একটা জিনিস আছে যে মিডিয়াটা ভালো না, অনেকেই বলে এটা, অনেকে মানে যারা ভালো পার্সন যারা ফ্যামিলি, ভালো না বলে সেটার কারণটা কি? হ্যাঁ সেটা বলছি যে অনেকে আমার বলতো যেটা এইটা ভালো না, এই মিডিয়াতে গেলে এটা হবে। দেখেন ভালো মন্দ সব জায়গায় আছে, হ্যাঁ নাটকের ক্ষেত্রেও আছে, সিনেমার ক্ষেত্রেও আছে, মিউজিক ভিডিওর ক্ষেত্রেও আছে। তবে সব কিছু আপনার উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু সেটাকে মেনটেন করবেন। হ্যাঁ আমি কখনো আপনাকে আমি কোনোদিন আমার কোনো গানে আজ পর্যন্ত আমি দেখি না যে তার মানে ভালো পোশাক ছাড়া আমি কোনো কাজ করিনি। কারণ আমি আমি আমার দিক থেকে আমি চেষ্টা করছি একটু ভালো জিনিস করার জন্য, ভালো একটা প্রেজেন্ট করার জন্য। আমি অনেক কাজ ছেড়ে দিয়েছি ভালো কাজ করার জন্য। মিডিয়াটাকে অনেকে আমার খারাপ দেখে, কারণ কিছু কিছু ব্যক্তির কারণে, কিছু কিছু ডিরেক্টরের কারণে হয়তো মানুষ এটাকে খারাপটাই, ভালোটা কিন্তু প্রচার কম হয়, খারাপটাই আগে প্রচার হয়। জি, এই কারণে অনেকে এটাকে নেগেটিভ সাইডটা দেখতো আর কি। মিডিয়াতে আপনি যখন আসছেন তখন পারিবারিকভাবে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন কিনা? না, আমি আমি ছোটোবেলা থেকে আমার খুব ইচ্ছা ছিল। তা আমার ফ্যামিলি, আমার বাবা মা কোনোদিন আমাকে বাধা এইসব কথা চিন্তা করছে, থাকো ওর মতো একটু করুক। আর আমি সবসময় ট্রাই করছি যে আমি একটু অন্যদের কাজ দেখতাম। তা আমার কাছে যে আমি যদি এর থেকে একটু বেটার দিতে পারতাম তাহলে মনে একটু, তো আমি ওই ট্রাই করে গেতে আমি এই পর্যন্ত আসছি। নতুন যারা মিডিয়াতে কাজ করতে আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনার? তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আপনারা যারা কাজ করতে আসতেছেন বা যারা এই লেনে মিডিয়াতে কাজ করতেছেন, এখন প্ল্যাটফর্ম অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে। বা এখন তো আগে তো আমরা শিখাইতাম, দেখতাম এইভাবে করে, কারণ এখন তো অনলাইনে অনেক কিছু হচ্ছে হ্যাঁ দেখার জন্য। তো এইটুকু দেখে অনেকে টেলিভিশন দেখে কিন্তু শিখতেছে, যে অভিনয়টা থেকে শুরু করতে সব কিছু শিখতেছে। তো সেক্ষেত্রে আমি সবাইকে, আমার যারা আর্টিস্ট আসছে বা এই লাইনে কাজ করতে, তাদের উদ্দেশ্যে একটু বলবো আপনারা কাজটুকু শিখে আসেন। আর বাকিটা তো আমরা আছি, বা যারা আছে আমরা আছি, আপনাদেরকে শিখে দেবো। তবে প্রত্যেকটা জায়গায় আপনি আপনার ফ্যামিলিকে বলবেন যে আমি এই লাইনে কাজ করতে যাচ্ছি, আমি সবসময় এই লাইনে কাজ করতে চাই। ফ্যামিলি উৎসটা সবচেয়ে বড় উৎস। হ্যাঁ ফ্যামিলি উৎসটা সবচেয়ে বড়, কারণ তারা যদি উৎসাহ দেয় তাহলে কাজটা আপনি আরও ভালো করে করতে পারবেন। আর আমরা আসলে একটা বাবা মার মতোই, একটা ছেলে মেয়ে যখন আমাদের কাছে আসে, আমরা তখন তাদেরকে ওইভাবে আদর যত্ন করে বলিস যে ও তো আমার ছেলে হতে পারে, আমার মেয়ে, আমার ভাই বা আমার বোন হতে পারে। আমরা ঠিক ওভাবে আদর করে আমরা কাজ করাই এবং কাজ করাবো ইনশাল্লাহ। তো আমি দর্শক কাছে একটু বলি যে আপনারা যারা আসবেন ইনশাল্লাহ একটু হলেও শিখে আসবেন, প্লাস শিক্ষা জগতে একটু দরকার আছে এখানে। হ্যাঁ কারণ কিছু কিছু জায়গা আছে যে আপনার নাটকের বেলা বা সিনেমার বেলা বা ইয়েতে বেলা এগুলো শিক্ষাটা আগে, পড়াশোনাটা আগে লাগবে। অনেক সময় আমরা আসলে দেখে থাকি বা জেনে থাকি যে মিডিয়াতে কাজ করতে গেলে ছেলেদের ক্ষেত্রে টাকা লাগে, মেয়েদের ক্ষেত্রে টাকা লাগে না। এইটার কারণটা কি? এইটা আসলে শুরুতে ছিল। জি, শুরুটা ছিল কি, দেখেন একটা লোক যখন কাজ করবে, হ্যাঁ তো দেখা যাচ্ছে কোম্পানির বাজেটটা খুবই কম। জি, তো আমরা কি করতাম যে একজন যেমন বেশ কিছু হিরো আছে, হ্যাঁ তখনকার সূর্য ছিল, তারপরে আছে ঝলক, মেহেদি, আরও অনেক ছেলেবেলারা ছিল। তো এদের বাজেটটা একটু বেশি ছিল। তা আমাদের ওই বাজেট সাথেই হতো, একটা নতুন ছেলে তাকে যে আমি কাজ করাবো, হ্যাঁ সমস্ত পেমেন্ট কিন্তু আমাকেই ইনভেস্ট করতে হবে। তখন তাদেরকে বলা হতো, আমি না, অনেকেই আমার মতো অনেকে আছেন, তারা হয়তো বলতো যে ভাইয়া তুমি যদি কিছুটা সম্ভব হয় তুমি এটা তো তারাই বলতো ভাইয়া আমি কিছু একটু দিতে চাচ্ছি, আমাকে একটু হয়। মেয়েদের ক্ষেত্রে কেন সেটা নেওয়া? আচ্ছা মেয়েদের ক্ষেত্রে হচ্ছে কি, ওরা তো এমনিতেই মানে গ্ল্যামার, হ্যাঁ ওরা দেখতে এমনিতে সুন্দর। আর ওই মেয়েটাকে যে ছেলেরা কি সুন্দর হয় না? না অবশ্যই হয়, ওই যে টাকাটা যে বললেন আপনি যে কেন টাকাটা নিতেন, ওই টাকাটাকে ওই মেয়েটাকে যখন দিয়ে বলতাম যে ভাই এই ছেলেটার সঙ্গে একটু কাজ করো, তোমার পেমেন্টটা দরকার বাড়াই দিই, তুমি একটু প্লিজ এই, কারণ সবাই তো এই লাইনে আসতে চায় বা একটু, তখন হয় কি কিছুটা হলেও আমরা ওটাকে ম্যানেজ করে নিতাম আর কি। এটা শুধু আমার ক্ষেত্রে না ভাই, আমি সবার ক্ষেত্রে বলছি, অনেক সময় হয়তো আর কি। আবার অনেক সময় আমরা নিতাম না, দেখতাম না ছেলেটা খুব কুইক, হ্যাঁ খুব ভালো ছেলে, দেখতে ভালো লাগতেছে, আমরা তখন নিতাম না। এখানে অস্বীকার কিছু করে নাই, এটা অনেকেই এটা করেছে। আরেকটা বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং আপনাদের যে সিডি বাজারটা ছিল, দুইটার মধ্যে কতটুকু আপনার সুফল এবং বিফল দেখতেছেন? দুইটার মধ্যে তো ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, ক্ষতিকর দিকও আছে। হ্যাঁ দুইটা দিকই আপনি একটু তুলে ধরবেন। এখনকার যে সোশ্যাল মিডিয়াটা যেটা চলতেছে এখন, আর আমাদের সিডির যুগটা তো একটা অনেকটা চলে গেছে, এটা বলতে বিলুপ্ত হয়ে গেছে। হ্যাঁ তখন তো এটা মানুষ কিনে দেখতো, হ্যাঁ 10টা গান বা 8টা গান চলতেছে, মানুষ এটাকে দেখতো, তখন একটা প্ল্যাটফর্ম ছিল সিডি তো। আর এখনকার সোশ্যাল মিডিয়া তো ইউটিউব,
টিকটক মানে আদার্স অনেক অনেক ধরনের ফেসবুক থেকে শুরু করে। তো এখন হচ্ছে কি, এখন ছেলেমেয়েরা সব কিছু দেখতে পায় এই জায়গাটাতে। হ্যাঁ, তো এখানে ভালোটা হচ্ছে মানুষ শিখতেছে অনেক কিছু। হ্যাঁ, ভালো যেটা সেটাকে ভালোভাবে শিখতেছে, আর যেটা খারাপ সেটা মানুষ দেখতেছে। কিন্তু খারাপটা হচ্ছে কি জানি, আমি যদি এটাকে পাস করে চলে যাই, কারণ এখনকার ছেলেমেয়েদের জন্য যেমন অনেকে ফেসবুক নিয়ে সারাক্ষণ পড়ে থাকে বা এটা সাইড থেকে কিছুটা খারাপ চলতেছে। আবার এই ফেসবুক দিয়ে অনেকে ইনকাম করতেছে। হ্যাঁ, অনেক ইয়াং জেনারেশন ছেলেরা যারা আছে, এটা অনেকে এখন ইনকাম করতেছে। হ্যাঁ, এই বিষয়টা ইউটিউব থেকে শুরু করে আদার্স বেশ কিছু প্ল্যাটফর্মে এই জায়গাটা একটু ভালো, আমাদের যুগ থেকে এটা একটু ভালো। তো সোশ্যাল মিডিয়ার ক্ষতিকর দিক কী কী? দেখেন, ক্ষতিকর তো আসলে বলতে গেলে যে আমি যদি আমার সন্তানকে যদি আমি ওভাবে মানুষ করি, ট্রাই করি যে আমার সন্তান পড়াশোনা করতেছে, তাকে কি করতেছে, সেই যে ফেসবুক চালাচ্ছে না কোনো ক্রাইম করতেছে, এটা কোন সাথে জড়িত হতেছে, এটা যদি ফ্যামিলি যদি দেখশোনা করে তাহলে কিন্তু ঠিক আছে। আর যদি সেটা না করে তাহলে একটা ছেলে ওই ওই ফেসবুক থেকে দেখে দেখে ক্রাইমটা শিখতেছে। হ্যাঁ, এমন ঘটনাও ঘটাচ্ছে, এরকম অনেক হয়েছে। অনেকটা সময় আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আরও অনেক কথা জমা ছিল, আসলে সময় স্বল্পতার কারণে বিদায় নিতে হচ্ছে, কারণ হচ্ছে একটা অনুষ্ঠানের সময়সীমা সীমাবদ্ধতা থাকে। তো দর্শক, বিদায় নেব। বিদায় নেওয়ার আগে আমাদের মামুন ভাইয়ের যদি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে তাহলে বলতে পারেন। আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনারা যারা আছেন এলানে আসতে চাচ্ছেন বা যারা কাজ করছেন, আমি আপনাদের জন্য সবার জন্য সফলতা কামনা করছি। আর দর্শকদের আরেকটা কথা বলছি, আপনারা মুভি বাংলা দেখবেন, কারণ এখানে অনেক কিছুর শিকার আছে। হ্যাঁ, সিনেমা দেখতে ভালো ভালো সিনেমাগুলি এই চ্যানেল দেখায়। পুরো ছবিগুলো যারা অনেকে দেখতে পান নাই, যারা এখনও ওই ছবিগুলোর নামও জানান না, কিন্তু এগুলি দেখে দেখে আপনারা অনেক কিছু শিকার আছেন, ভালো অভিনয় যারা করতে চাচ্ছেন। হ্যাঁ, তখনকার অভিনেতারা যারা খুব ভালো ভালো অভিনয় করেছে, সে দেখেও আপনি করতে পারেন। আর আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি মুভি বাংলা টিভিকে যে আমাকে আমন্ত্রণ করার জন্য। এবং আমি চাই যে আমাদের মতো যারা আছেন ক্যামেরা পিছনে বা ইয়েতে আছেন, আপনারা অবশ্যই তাদেরকে ডাকবেন, আমরা এই অনুষ্ঠান দেখব, আপনারা দর্শক এই অনুষ্ঠান দেখবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। বিদায় নেব। বিদায় নেওয়ার আগে সবাই সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি ভালোবাসা রইল। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।